আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য। তার আগে আমাদের মাননীয় সেনাপ্রধানের সাথেও আমার মহাপরিচালক কথা বললেন, তখনও শুনলাম সেনাবাহিনী আসবে। কর্নেল গোলজার যেহেতু র্যাব থেকে এসেছিল, সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে। আমার সাথে ডিএমওর সরাসরি কথা হয়েছে। ডিএমও আমাকে বলছে, জানান 46 ব্রিগেড থেকে 2টা ব্যাটালিয়ন মুভ করছে, যা সে অপেক্ষা করো। যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, র্যাব পাঠাতেন, আবার আপনার বন্ধুরা তারা বর্বরভাবে ঢুকেছে আধা ঘন্টা পরে, এবং তারা কিলিং শুরু করেছে 11:30 থেকে 11টার পরে। তার আগে কাউকে মানে নাই। কিন্তু যদি র্যাব সেনাবাহিনী এই এখান থেকে এইটুকু যদি 1 ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই, দরকার নেই আমাদের। আমরা অসহায় মতো ওখানে বসে আছি, সবাইকে বলা হচ্ছে, সবাই আমাকে বলছে আসছে আসছে, কেউ আসলো না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে 20 থেকে 30 জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে ঘেরা ছিল। ওদের কাছে লাইভ অ্যামুনিশন ছিল না, ব্ল্যাঙ্ক অ্যামুনিশন দিয়ে ফায়ার করছিল। 10 থেকে 15 মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যামুনিশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে। তবু তারা সাহস করে, আমরা নিরস্ত্র ছিলাম, তাও সাহস করে তারা ভেতরে ঢোকে নাই, বাইরে থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী। কিন্তু আমি জানি না কেন আপনার মাথায় কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে। কেন বিদ্রোহের ঘোষণা বিদ্রোহই করতে হবে, কিন্তু এটা করলেন না। রাজনীতি সব জায়গায় চলে না মাননীয় প্রধানমন্ত্রী, রাজনীতি তখন যদি ইচ্ছা আমার সেনাবাহিনী কোথাও আমাদের একটা ট্রেন পাঠাতো, অথবা একটা যদি আমাদের কমান্ডো বাহিনী একটা ল্যাটনও যদি যেত, ওরা পিপিলিকের মতো পালিয়ে যেত। কিন্তু কেউ গেল না, অসহায়ের মতো আমার অফিসারগুলো সব মেরে ফেললো, সব মেরে ফেললো। আপনি আরো চিন্তা করতে পারলেন না, চিন্তা করতে পারলেন না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সর্বোচ্চ আসনে থেকে কাউকে যদি সাহায্য না করতে পারেন, তাহলে আমাদের ইনস্টিটিউশনের দরকার কেন? যে দল অন্য দেশকে লিড, সেই দেশ না চালাতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি আমাদের ইউনিফর্ম দিয়েছেন, শপথ নিয়েছি আমরা, জলের স্থলে আকাশে যখনই আদেশ করা হয়েছে আমি গেছি। আমরা ইচ্ছা করে বিডিআরে যাই নাই, আমাদের ডেপুটেশনে পাঠানো হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গিয়েছি। তাদের একটি আক্রোশ ছিল, সেনাবাহিনী, তোরা সেনাবাহিনী অফিসার তোদেরকে সবাইকে মারবো। এই সেনাবাহিনী অফিসারের বিদ্বেষ কারা ঢুকেছে? আপনার রাজনীতিবিদরা। তারা সংসদে বলে আইএমএফ কে দেখে কি হচ্ছে, আইএমএফ ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। আরে ওই সময় 3 জন যদি না থাকতো তাহলে এই দেশের কি হতো? আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে। যদি ওই সময় আমার সেনাবাহিনীরা, বিডিআররা যদি সহযোগিতা না করত, মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি হতো 111-এর পরে? কি হতো? আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সংসদ সদস্যরা, আপনার সংসদ সদস্যরা, আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অফিসারের উপরে। আমরা কি দোষ করেছি? আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের সেনাবাহিনীকে? একটা একটা করে বলেন আমাদের সামনে যে আমরা তোমাদেরকে এই দিয়েছি, তোমাদের সুযোগ সুবিধা। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা উত্তর দেন, আপনি কি এমন আমাদের সুযোগ সুবিধা দিচ্ছেন যাতে আপনাদের সংসদ সদস্যদের এত অন্তর্জালা সেনাবাহিনীর উপরে? বলেন না মাননীয় প্রধানমন্ত্রী, কেন সংসদে শুনতে হবে? আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী? আপনাকে ভাই তোমরা একটু চুপ করো, একটু চুপ করো, একটু চুপ করো। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মানল, আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা হলো, ডিজি র্যাবের সাথে কথা হলো, ডিএমও যখন আমার সাথে কথা বললো, আমি আমার টেলিফোনটা জিওটিকে দিলাম, অপেক্ষা করছি কেউ হয়তো আসবে। এর পরবর্তীতে তারা বিভিন্ন যে কাট্টু শহর মাননীয়, আমি আরেকটু ক্লিয়ার করে দিই যে 22 এবং 26 তারিখে আসার ব্যাপারটা,
মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পাশে যারা স্টাফ থাকে তারা আপনাকে জানায় না। আপনি খোঁজ দিয়ে দেখেন, 22 তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার স্টাফরা। কোন মধ্যে আমরা জানি আপনি 26 তারিখে আসবেন? আপনার স্টাফরা জানিয়েছে 22 তারিখে। আমি ওখানকার একজন অফিসার, আমরা জানি আপনি 26 তারিখে আসবেন কি আসবেন না, ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই। 22 তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি 26 তারিখের ডিনারে আসবেন না, আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে। তার আগে আপনার স্টাফরা কনফার্ম করে নেই, ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন। যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়াত দিয়ে গেছেন, আপনি যখন বলেছেন আসবেন না, তারপরে উনি ফেরত আসার পরে, কারণ আপনাকে দাওয়াত দিয়েছেন উনি 23 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী, কার্ড দিয়েছেন 23 তারিখে, 3টার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না হলো 26 তারিখে। এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি 2 বছরের বেশি পিলখানায় চাকরি করছি। যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে। প্রথম দিকের সমস্ত সৈনিক তার সাথে যে 2200 সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন ইউনিট থেকে, তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি ঠিক জানি না, যেহেতু আমি ওই সময় ওর ভেতর ছিলাম, বাইরে যারা ছিল তারা হয়তো জানে। কিন্তু আমি বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আমি ওখান থেকে শুনেছি নিউ মার্কেটের গেটে রীতিমতো সিভিল জনতা মিছিল করেছে। আমরা ওখান থেকে শুনতে পারতেছি, বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে, মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না, জনগণ আছে আমাদের সাথে, আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন। এইভাবে মাইকের ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল। এই সিভিল কারা, যাদের এত বড় সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ, এটা বের করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। কারা এরা, কোন গ্রুপ? এখন আমার সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য আবার এক পর্যন্ত শুরু করেছে। এরা কারা মাননীয় প্রধানমন্ত্রী? বের করতে হবে আপনাকে। আপনার আশেপাশে যারা আছে এদের কথা বিশ্বাস করবেন না। এই যারা গাড়া থাকার পিছনে এরাতে পারবে না, আপনার কি সাহস কি আছে? আমি নিজেই থাকছি, তাই মানছি যারা আমাদের কাছে ছিল। কাউকে বিশ্বাস করবেন না আপনি, যারা আপনার আশেপাশে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরাও ভেতর থেকে বারবার শুধু চিন্তা করছিলাম যে কেউ হয়তো আসবে, কিন্তু কেউ আসলো না। তারপরে তারা এর মধ্যে কিছু কিছু অফিসার চলে গেল দরবার থেকে। শেষ গ্রুপ আমরা মহাপরিচালককে নিয়ে যখন বেরোয় আসলাম, আমাদেরকে বলল আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে উপর দিয়ে যান। আমরা সব যারা মহাপরিচালককে মধ্যেখানে রেখে আমরা যখন আগাচ্ছি, ওরা বলল এই সুরের বাচ্চা, সারা জীবন তোরা আমাদেরকে সিঙ্গেল লাইন করাইছস, এখন জাস্ট গোল করে সিঙ্গেল লাইন অটোমেটিক ভাবে কিভাবে জানি না। মহাপরিচালক সামনে চলে গেলেন, ওই অ্যাসপাস সিনিয়র আমরা 12 জন দাঁড়াই গেলাম। আমরা হাত উপর আগিয়ে যাচ্ছি এবং আমাদেরকে বলছে স্যার, তারা বলছিল স্যার আপনাদেরকে মারবো না, আপনারা হাত তুলে এগিয়ে যান। আমরা সব এগিয়ে যাচ্ছি, আমাদের কাছে মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নেওয়া হলো। নিয়ে আমরা পিছনে গেট দিয়ে যখন বেরোতে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী আমার মহাপরিচালক এই গেটের বাইরে পা দিয়েছে। 4 জন বাইরের থেকে লোক এসে 4টে গুলি করলো আমার মহাপরিচালকের মুখে। ডাক কাপড় পড়ে গেলেন ওখানে, একদম সাথে সাথে আমার সামনে পড়ে গেলেন। কেন আমার মহাপরিচালক মরবে আমার সামনে? আমরা দৌড়াই যেতে গেলাম, এই ছোট বাচ্চা তোরা যদি কেউ একটা আঘাত সবারই গুলো। তারপরে বুঝতে পারি নাই কে কোন দিক দিয়ে গুলি করতে, একটা গুলি আমার এখান দিয়ে বেরোয় গেল, জাস্ট টাচ করে আমি মাটিতে পড়ে গেলাম। আমি তার ক্রলিং করে পাশে ছিল হলো টয়লেট বা বাথরুমের মধ্যে আমি ঢুকে গেলাম। তারা যে কিভাবে হত্যা করেছে, তারপরে আমাকে যখন আবার বাথরুমের মধ্যে পেল, বাথরুমের মধ্যে তারা দরজা না খুলেই 7টা ফরফর করে ফায়ার করলো। যেহেতু তারা দরজা খুলে নাই, গুলিটা লাগে নাই। তারপর যেন আমাকে ধরে বের করে নিয়ে গেল। ম্যাডাম, মাননীয় প্রধানমন্ত্রী, আমি দেখলাম দিঘি থেকে শুরু করে আমার সাথে যে 11 জন ছিল, শুধু তারা মারে নাই, বিক্ষত করে দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি সেনাবাহিনী বাড়াতেন